হয়ে গেছে, স্নান করেও চলে এসেছি। তো আজকে ভাবছি কি একটা অন্য ধরনের গল্প শোনাই। মানে অনেকবারই ভেবেছি যে গল্পটা শোনাবো ভিডিওতে, তারপর আবার পিছিয়েও গেছি। যাই হোক, এমনই একটা টপিক নিয়ে, থাম্বনেল দেখে তো বুঝেই যাবে ব্যাপারটা কি। তো মানে এই জিনিসটা বলতে এমন লাগে, যারা মানে তো তারা হয়তো মানবে, যারা মানতে চায় না আর কি, অনেকেই থাকে এরকম, তো তাদের কাছে হাস্যকর লাগবে আর কি। আমার কাছেও এটা এরকমই লাগতো। তো যাই হোক, ঘটনাটা বলতে থাকি, তাহলে বুঝতে পারবে আর কি। তো এক কাপ চা খেয়ে নিই আগে, তারপর শুরু করছি। ঘটনাটা হচ্ছে যে আমরা এখন যে বাড়িটাতে রয়েছি, তো এটা তো একটা টোটাল ফ্ল্যাট বাড়ি আর কি, 4তলা 5তলা। তার মধ্যে একটা ফ্ল্যাটে আর কি আমরা থাকি, একতলাতে। তো ভাবলে এটা একতলা, আবার ভাবলে 3তলাও এটা। কারণ হচ্ছে আমাদের নিচের দিকে আর কি, মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে আরও 2টো ফ্লোর রয়েছে। তো সেই হিসাবে 3তলাও বলা যেতে পারে এটাকে। তো যাই হোক, এই বাড়িটাতে আমরা এসেছি হচ্ছে 2020 সালের নভেম্বরের শেষে, অ্যাকচুয়ালি বলা যেতে পারে ডিসেম্বর থেকে। তো এই জায়গাটার নাম হচ্ছে নংরিম হিলস। আর এর আগে আমরা থাকতাম হচ্ছে নংথুমাই বলে একটা জায়গায়। সেখানে আমরা যে বাড়িটাতে ছিলাম 2020 সালের শেষের দিকে, সেই বাড়িটা ছেড়ে দিই আর কি। আসলে ওই বাড়িটাতে কাজ শুরু হলো, ওদের ছেলে যে ছিল সে আর কি বাইরে থাকতো। তো সে হঠাৎ করে ওই করোনার পরে যে টাইমটা আর কি, ওই সময়টা সব ফিরে আসছিল বিদেশ থেকে। তো ওর ছেলের বউ সব ফিরে আসবে, তো সেই কারণে ওদের ঘর দরকার। তো বললো যে আমাদের ঘর চাই, তো তোমরা কিছুদিন একটা অন্য বাড়িতে শিফট করে যাও, তারপরে আবার ফিরে আসো না হয়। তো বাকি আমরা আরও অনেক যে কজন টেনেন্ট ছিলাম আর কি, তো সবাই ঠিক করলাম যে একবার যদি ছেড়ে দিয়ে এত জিনিস নিয়ে শিফট করা, আবার কেন মানে এই জায়গায় ফিরে আসবো। মানে সেই কারণে যদি যেতেই হয় একবারেই চলে যাব। তো পরপর 3-4টে ঘর এভাবে বোধহয় খালি হয়ে গেল। একটা দুটো ঘর ওরা মানে লোকজন ছিল আর কি। তো সেইটা থেকে ওরা দেখি 1 মাসের মধ্যে আবার বলল যে ঠিক আছে, তাহলে যদি সবাই ছেড়ে দাও বলো। মানে ওরাও প্রিপেয়ার ছিল কিন্তু যে ছাড়বে, এইরকম যদি প্রস্তাব দিই লোকজন ছেড়েই দেবে হয়তো বাড়ি। তো তখন ওরা অনেকগুলো টেনেন্ট ভাড়া থাকতো, 4-5টা ফ্যামিলি তো ছিলামই। তো ওরাও বলল তখন যে তাহলে তোমরা যদি ছেড়েই দেবে সবাই, মনে করো 1 মাসের নোটিস পিরিয়ড, তোমরা যদি সবাই ছেড়ে দেবে বলো, তাহলে আমি বাড়ির একটু কাজেও হাত দেবো। কারণ ছেলেরা ঢোকার আগে আমরা বাড়িটাকে রং ঠং সবগুলো করাবো। তো আমরাও, সম্পর্ক বেশ ভালোই ছিল, তো আমরাও বললাম হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, ঠিক আছে আমরা বাড়ি খুঁজি। এবার তো হাসি মুখে বলে দিয়েছি বাড়ি খুঁজি। এখন বাড়ি তখন কোথায় পাবো? এখন অ্যাকচুয়ালি তখন ছিল করোনা মরশুম, কোথায় গিয়ে উঠবো, কি করবো, কোত্থেকে কি রোগ ছড়াবে, তখন তো মনের মধ্যে বিরাট একটা ভয় আর কি, বাঁচবো কি বাঁচবো না, সেই সময় যা পরিস্থিতি ছিল আর কি। তো শিলংয়ে বাড়ি নিতে গেলে আমরা যেটা করি আর কি, এস্টেট এজেন্টের কাছে যাই। তো সেই সময় এস্টেট এজেন্টটাও মানে কি বলবো, যেখানে যাচ্ছি তার অফিস হয়তো বন্ধ রয়েছে, নয় তার নিজের করোনা হয়েছে, নয়তো তার কর্মচারী যেগুলো থাকতো তাদের হয়েছে। তো যেতেও সব জায়গায় ভয় লাগছে। তো তবু চেনা পরিচিতদের মধ্যে বলা হলো যে কোথাও যদি বাড়ি পাও তাহলে আমাদের জানিয়ে ঠানিয়ে। এরকম করতে করতে হঠাৎ করে মানে একটা দিন বাঙ্কুর বাবা চট করে কোথায় ঘুরে ঠুরে এলো, এসে বলল যে বাজার করতে গেছিলো বোধহয়, কার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছে। আবার বাড়িতে এসে বললো যে একটা বাড়ি পাওয়া গেছে। তো ভালোই বাড়িটা, আজকে আমি নিজে দেখে আসি, যদি পছন্দ হয় তাহলে তোমাকে একদিন নিয়ে যাবো আর কি, এরকম ব্যাপার। তো নিজে একদিন দেখে ঠেকে গেল। তো যাওয়ার পরে সবই ঠিক আছে, আমাকে বাড়িতে গিয়ে বললো খুব সুন্দর বাড়ি, বাড়িওয়ালার সাথে কথা হয়েছে, কোনো রকম অ্যাডভান্সও নেবে না। অ্যাকচুয়ালি এখানে কি বাড়ি নিতে গেলে যেটা হয় আর কি, মানে যে মাসটায় থাকবো, ধরো আমি ডিসেম্বর থেকে ঢুকেছি, আমাকে ডিসেম্বরের শুরুতেই কিন্তু ডিসেম্বরের ভাড়াটা দিয়ে দিতে হবে, অ্যাডভান্স ভাড়া। আর তার সাথে হচ্ছে 1 মাসের ভাড়াটা ডিপোজিট হিসাবে ওদের রাখতে হবে। এবার যত বছরই থাকবো, তারপর যখন বাড়িটা ছাড়বো সেই 10,000 টাকা আর কি প্রথম যেটা অ্যাডভান্স হিসেবে দিয়েছিলাম ডিপোজিট হিসাবে, সেইটা ওরা কাটিয়ে দেবে কোনোভাবে, বা ওই সময় গিয়ে অ্যাডজাস্ট হবে কিছু একটা, যদি বাড়ির কোনো ক্ষতি কিছু হয়ে যায়। মানে ধরো পেরেক পুঁতেছি, দেয়াল খসে পড়ে গেছে, জানলার কাজ ভেঙেছি, এগুলোর থেকে ওই অ্যামাউন্টটা একটা ডিডাক্ট হবে, একটা কিছু করে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো যাই হোক, সেগুলো কিছুই চাইনি, না অ্যাডভান্স ভাড়া চেয়েছে, না ওই ডিপোজিটটা চেয়েছে। তো মানে রীতিমতো হাতে স্বর্গ পাওয়া গেল আর কি। তো বাঙ্কুর বাবা বললো এত সুন্দর বাড়ি রয়েছে, তার মধ্যে
মানে ভাড়ারও এত ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, তো ওই বাড়িটাই মানে নেব বলে ঠিক করছি, চলো একবার গিয়ে দেখে আসবে। তো আমার না বাড়ি নেওয়ার ক্ষেত্রে যেটা হয় আর কি, বাড়িতে জলের ফেসিলিটিটা ভালো থাকবে, মানে রানিং ওয়াটার থাকবে, যেটা শিলংয়ে খুব অসুবিধা হয় আর কি। অনেক বাড়িতেই ভাড়া হয়তো যদি কম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই জলের ফেসিলিটিটা দেয় না। তো আগে যে বাড়িটাতে আমরা ছিলাম সেই বাড়িটার থেকে, সেই বাড়িটাতে জলের ফেসিলিটিও ভালো ছিল, আর তার সাথে ভিউটাও খুব ভালো ছিল, দুদিক থেকে মানে দুটো পাহাড় দেখা যেত, খুব সুন্দর আর কি। মেঘ, বৃষ্টি, ঝড়, তারপরে বজ্র বিদ্যুৎ, যা কিছু মনে হতো আকাশ একদম হাতের কাছে, যেন খুব সুন্দর ভিউগুলো এনজয় করতাম। রামধনু উঠতো, মানে মনে হতো একদম হাত বাড়ালেই সেটাকে টাচ করা যাবে, খুব সুন্দর ভিউ। তো যথারীতি এই বাড়িটা যখন ঠিক করছিল, তখন আমি জিজ্ঞেস করলাম যে এই বাড়িটারও কি ভিউটা ভালো আছে? বললো ভিউ সেরকম কিছু তো অত খেয়াল করিনি, সন্ধেবেলায় গেছিলাম দেখতে, তো বারান্দার দিকটা আর যাইনি। বললো বারান্দা আছে ওদিকে, একটা সাইডের বারান্দাটা আমি দেখে এসেছি, আরেক দিকটা যাইনি, তবে একটা গ্রেভিয়ার্ড আছে পাশে, এরকম একটা কিছু আছে। তো আমি আর অত রাত্রেবেলায় দেখিনি, কিন্তু ডাইনিং স্পেসটাও ভালো লাগলো, মেঝেটা বেশ টাইলসের মেঝে, এখানে তো অধিকাংশ মেঝে হয় সেই সিমেন্টের মেঝে হতে পারে, অথবা যে বিট হাউস টাইপের বাড়িগুলো হলে যেগুলো, সেগুলো একটুখানি ওই যে পাহাড়ি টাইপের, কটেজ টাইপের, ওগুলোর স্টাইলটা অন্যরকম হয়। তো এখানে টাইলস রয়েছে মেঝেতে, তো সবই ভালো। তো চলো তাহলে কালকে গিয়ে একবার দেখে আসবো। আমি তো রাজি হয়ে গেলাম, ঠিক আছে তাহলে কোনো অসুবিধা নেই। এবার পরের দিন বিকেলবেলায় যথারীতি এই বাড়িতে চলে এসছি আর কি। ও আরেকটা ফেসিলিটি ছিল যে এই বাড়িটা ঠিক করে দিয়েছেন যেভাবে, যে সোর্স থেকে পেয়েছে সেই সোর্সে কিন্তু কোনো রকম মানে ব্রোকারেজ কিছু দিতে হবে না। এটাও কিন্তু একটা চাপে, মানে এস্টেট এজেন্টকে দিয়ে যদি বাড়িটা ঠিক হয়, তাহলে কিন্তু এক মাসের বাড়ি ভাড়াটাও তাকে পে করে দিতে হয় আর কি, আর ব্রোকারেজ হিসাবে। তো এটাও সেখানে নেই, অ্যাডভান্সও নেই, কোনো ডিপোজিটও নেই, মানে সোনায় সোহাগা যাকে বলে সেরকম কন্ডিশন। তো রাজি হয়ে গেলাম যে আগামীকাল গিয়ে বাড়িটা দেখে আসবো। সেই দিনটা ছিল বোধহয় ওই নভেম্বর মাসের 21-22 এরকম কিছু একটা তারিখ হবে। তো 21-22 তারিখ মানে হচ্ছে নভেম্বরের ওই টাইমটায় প্রচুর চেরি ব্লসম ফুল ফোটে চারদিকে। তো মানে সারা শহরই তখন আর কি শিলংয়ের গোলাপি হয়ে রয়েছে। তো সেদিনকে বিকেলবেলায় তো বেরোলাম, আমি ভাবলাম যে যখন ওই বাড়িটায় পৌঁছবো তার আগে নয় ওই এমইএসের দিক ঠিকগুলো আছে, ওইখানে প্রচুর চেরি ব্লসম ফুলগুলো ফোটে, ওগুলো একটুখানি ঘুরে ঠুরে গিয়ে মানে একটুখানি হাতে সময় নিয়ে গেলাম, সেগুলো দেখতে দেখতে এই বাড়িটায় চলে এলাম। তো দেখতে এসে বাইরে থেকে তো মানে জানলায় তখন তো কোনো পর্দা ছিল না, কেউ যেহেতু থাকতো না, তো ভিতরটা দেখে বেশ ভালো লাগলো। ডাইনিং স্পেসটা কি সুন্দর, কাউন্টার করা আছে একটা, মানে রান্না বান্নার জায়গা, ওপেন কিচেন আর কি। তো বেশ পছন্দ হলো, প্রথমে ঢোকার পরে তো আরও পছন্দ হলো। অনেক বড় বড় ঘর, শিলংয়ে কিন্তু মানে এত বড় বড় ঘর জেনারেলি কোনো বাড়িতেই দেখতে পাওয়া যায় না, মানে ঘরের সাইজও যেমন বড়, তারপরে হচ্ছে সিলিংটাও অনেকটা উঁচু। শিলংয়ে কি হয় যে একটুখানি লো সিলিংয়ের বাড়িগুলো হয়, একটু চাপা চাপা লাগে ব্যাপারগুলো আর কি। তো দেখলাম সেক্ষেত্রেও এই জিনিসটা খুব ঠিক আছে। বারান্দা রয়েছে দুটো, আমি যেটা দেখছিলাম যে গাছ টাছ থাকে তো আমার কাছে প্রচুর, বললাম বারান্দা থাকলে তো, আগের বাড়িতে যেমন একটা বারান্দা ছিল, সেটা অনেকটা বড় বারান্দা, মানে বারান্দাতে গাছ রাখতে হলো এতগুলো টব, 40-50টা মিনিমাম টব। তো কোথায় রাখি কি করি, এটাতে বারান্দা আছে কিনা একটু ঘুরে দেখি। তো দেখলাম দুটো বারান্দা আছে, রান্নাঘরের মানে দিকটার সাথে একটা বারান্দা রয়েছে, আর একটা এমনি বেডরুমের সাথে লাগোয়া আরেকটা বারান্দা। তো ওই প্রথমে রান্নাঘরের দিকের বারান্দাটা দেখলাম, বেশ ভালোই লাগছে, দূরে দু একটা বাড়ি ঠাড়ি দেখা যাচ্ছে, মোটামুটি ফাঁকা ফাঁকাই, খুব যে বাড়ি হয়েছে ওই জায়গাটা তা নয়, দু একটা বিল্ডিং রয়েছে আর ফাঁকাই। এবার এই দিকের বারান্দাটায় যেই এলাম, সেদিনটা না পূর্ণিমা টাইপের কিছু, পূর্ণিমা ছিল, মানে আগের দিন পূর্ণিমা বা পরের দিন পূর্ণিমা, মানে চাঁদের আলোয় একদম পুরো জায়গাটা সুন্দর লাগছে। আর তাতে না চট করে বারান্দায় গিয়েই না বুকটা কিরকম একটা ছ্যাক করে উঠেছে, মানে বারান্দাটা যাওয়া মাত্রই দেখছি পুরো একটা বড় গ্রেভইয়ার্ড, মানে ওটাই না কিরকম একটা আমার লাগলো যেন, এই বাবা এই বাড়িটা সব কিছু প্লাস, মানে মনে মনে ঠিকই করে ফেলেছি যে এই বাড়িটাই নেব। তো এই জিনিসটা তো জানা ছিল না যে এখানে এরকম একটা বড় গ্রেভিয়ার্ড রয়েছে। জিনিসটা খারাপ কিছু নয়, কিন্তু একটা কিরকম যেন একটা মনের মধ্যে কিন্তু একটা কিন্তু লাগলো। তো আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, বাঙ্কুর বাবাকেই জিজ্ঞেস করলাম যে এইটা আগের দিন তো বলিসনি যে এরকম এখানে রয়েছে এই জিনিস।
তো বলছে হ্যাঁ ওর ওটা কোনো ব্যাপার নেই, তো থাকেই এখানে, এটা অত খেয়াল করিনি, আমি এদিকের বারান্দাটা আসিনি। অ্যাকচুয়ালি কিন্তু এসেছিল, দেখেও ছিল সে, ওটা বলেনি আর কি, যদি ভয় ঠাই পাই বা কিছু বলেনি। আচ্ছা যাই হোক, বুঝতেই পারলাম যে দেখেছে বুঝেছে সব করেছে, কিন্তু বলেনি। আর যে ছেলেরাও যদি ভয় পায় বা আমিও যদি ভয় পাই, তাহলে না ঠিক আছে। কিন্তু গ্রেভিয়ার্ড হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে রয়েছে। আর মাঝখানে কতগুলো পাইন গাছ দেখতে পাওয়া যাচ্ছে, বা একটা পাহাড়ের ফিল আসছে, ডান দিক থেকে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, গ্রেভিয়ার্ডের মধ্যে একটা পাইন গাছ রয়েছে, আর রয়েছে মানে 2-3টে মতন চেরি ব্লসমের গাছ রয়েছে। গাছ ভর্তি করে তখন ফুলগুলো ফুটেছে, মানে গোলাপি হয়ে রয়েছে। আর যে মানে গ্রেভিয়ার্ডের ওই ইয়েগুলো, যেগুলো কবরের মতন যেগুলো আর কি জিনিসটা, ওইগুলোতে ওই ফুলগুলোই না ঝরে ঝরে পড়ে পুরো গোলাপি হয়ে রয়েছে, একদম সুন্দর মনে হচ্ছে। মানে কি বলবো, প্রকৃতি যেন ওগুলোতে ফুল দিয়েছে, মানে ফিলিংসটা বেশ ভালোই এলো ব্যাপারটা। কিন্তু তাও একটু মনের মধ্যে কিন্তু লাগলো, মানে ঠিক আছে এই জিনিসটা আমার তো ঘরে ঠাকুর থাকবে, কোনো রকম অসুবিধা নিশ্চয়ই হবে না। আমার তো এই যে ঠাকুরের এত বড় সংসার একদম, তো অসুবিধা কিছু হবে না, হয়তো এটা নিয়ে ভয় করার কোনো কারণ নেই। তো বললাম যে এই বাড়িটাই তাহলে ফাইনাল হয়ে গেল, কোনো চিন্তা নেই। এবার একদিনের মধ্যে মানে মালপত্র যেগুলো সব নিয়ে আসবে আর কি, আমার ওখান থেকে শিফটিং হবে পুরনো বাড়ি থেকে এই বাড়িতে, তো সেগুলোর লোকও জোগাড় হয়ে গেল, সব কিছু কুইক হলো আর কি, কোনো অসুবিধা নেই। তো আমি ভাবলাম যে অতগুলো গাছ কিভাবে আনবো, সেটাও প্রবলেম, সেটাও একটা গাড়ি ঠিক হয়ে গেল একজনের, সে বললো আমি গাড়ি করে করে গাছগুলো সব পৌঁছে দিয়ে আসবো। মানে পুরো একদম কোনো কিছুতে কোনো ঝামেলা নেই। বাড়িওয়ালাকে বলা হলো আমরা তাহলে 1 ডিসেম্বর থেকে মানে ঢুকবো বলে প্ল্যান করছি। উনি বললেন আমার ঘর যখন খালি আছে তখন আর কোনো চিন্তা করবেন না, আপনি এই নভেম্বরের শেষ থেকেই ঢুকে যান, এর জন্য এক্সট্রা কোনো ভাড়া কিছু আপনাকে পে করতে হবে না। ঘর খালি আছে, আপনি মালপত্রগুলো আস্তে আস্তে মানে ঢুকিয়ে দিন, সেট করে নিন যে কটা। তো আমরা চিন্তা করলাম কিছু রান্নাঘরের কিছু জিনিস পুরনো বাড়ি থেকে, তারপরে ঘর দোরের অনেক কিছু জিনিস, সেগুলো না হয় শিফটিং অলরেডি স্টার্ট করে দেবো, কারণ বিছানাটা তো ওখানেই থাকতে হবে, কারণ ওখানেই শোবো, যেহেতু শোয়াটা ওখানে হলে তো বিছানা ওখানেই থাকতে হবে। তার মধ্যে শীতকাল, বিছানা ছাড়া যে মেঝেতে শুয়ে যাবো 2-1 দিন, এমন তো চলবে না, তাই না? তো ভাবলাম ঠিক আছে বাকি জিনিসপত্র সব পাঠাই, মিনিমাম যে কটা 2-1 দিন পরার মতন যে জামা কাপড়গুলো বা রান্নার যে কটা জিনিস আর কি, ভাত করার মতন, ডাল করার মতন, মাছ ভাজার মতন, এই সব জিনিসগুলো ওই বাড়িতে টুকটাক রেখে দিলাম। বাকি সব জিনিসই আমরা কিন্তু পাঠানো শুরু করে দিলাম, আস্তে আস্তে সব এই বাড়িতে চলে এলো। যেমন সোফাটাকেও পাঠিয়ে দিয়েছি আগে, ওখানে টুকটাক যা চেয়ার ছিল 2-1 দিন আমরা ওইভাবে বসে কাটিয়েছি সেই বাড়িতে। ডিসেম্বরের 1 তারিখে ঢোকার কথা ছিল, আমরা বোধহয় 30শে নভেম্বরেই বাড়িটাতে ঢুকে গেছি। তো ঢুকে দেখলাম বেশ কিছু পুরনো ক্যালেন্ডার রয়েছে, যেগুলো 2017 সাল 17 সাল এরকম টাঙানো রয়েছে, ঠাকুরের অনেক ছবি ক্যালেন্ডারগুলোর মধ্যে। তো ভাবলাম যে কোথায়, মানে নিজের মনে যেটা হলো, এটা কোনো সত্যতা জানি না, আমার মনে হলো যে নিশ্চয়ই গ্রেভিয়ার্ড আছে, হয়তো ভয় ঠয় পেতেও পারে তারা কেউ, মানে মনের মধ্যে একটা, যেমন আমারও কিন্তু লাগছে আগের জন্য ছিল, হয়তো সেই জন্যই হয়তো ঠাকুরের ছবি একটু বেশি টাঙিয়ে রাখে, ঠিক আছে। কিন্তু 2017 ক্যালেন্ডার কেন, মানে তাহলে কি আর 18-19 মাঝে 2 বছর গেছে, 20-ও প্রায় অলমোস্ট পুরোটা ইয়ার চলে যাচ্ছে, তো কেউ কি এই বাড়িতে থাকেনি? এবার কাকে জিজ্ঞেস করবো, একটা কেয়ারটেকার ছিল, তাকে জিজ্ঞেস করা হলো, সে বললো আমি কিছু জানি না, আমি নতুন এসেছি। তো ঠিক আছে, কোনো জানার কোনো উপায় নেই। তো এবার সে বললো আমি শুনেছি যতদূর একটা নার্স থাকতো আগে, এর বেশি তো কিছু জানি না। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম না, এটা ক্যালেন্ডার যা আছে। বাবাকে বলতে গেলাম কেন রে এত ক্যালেন্ডার, এরকম একটুখানি কোশ্চেন চিহ্ন দিয়ে বলতে গেলাম, সে বললো ওগুলোকে খুলে ফেলে দে না, তাহলেই তো মিটে গেল, ওগুলো চোখের দেখা না দেখতে পারলে আর কোশ্চেন কোনো আসবে না। তো ক্যালেন্ডার সেগুলো তো খুলে ফেলে দিতে হবে। ঝুল ঝাড়লাম, পরিষ্কার করলাম, ঘরদোর সব মুছে টুছে ক্লিয়ার করে তারপরে আমরা মানে 30শে নভেম্বরই সমস্ত জিনিস চলে এলো, শুধু গাছগুলো কয়েকটা বোধহয় বাকি ছিল, সেই কটা মানে 1 ডিসেম্বর আর কি এনেছি এই বাড়িতে। মানে একদম সেটেল ডাউন হয়ে গেল, খুব ইজিলি ব্যাপারটা হলো। এবার কি হলো সেটা বলছি আস্তে আস্তে, আমি আরেক কাপ চা নিয়ে এসে বসি, তারপর বলছি। তো চা নিয়ে চলে এসেছি, চা খেতে খেতে এবার বকবক করি। তো এই নংরি মিলসের আমাদের এই জায়গাটা সম্বন্ধে বলি, যে মেন যে রোডটা রয়েছে সেখান থেকে না আমাদের এই যে বাড়িগুলো তৈরি হয়েছে, এগুলো একটা ঢালু পাহাড় টাইপের, ঠিক আছে, একটু নিচের দিক করে যেন নামছে জিনিসটা। এবার আবার ওই যে মানে নেমে গেল, আবার কিন্তু একটা পাহাড় উঠছে, সেই উঠে যাওয়া পাহাড়টাতেই হচ্ছে গ্রেভিয়ার্ডটা রয়েছে। এবার এই জায়গাটা না টোটালটাই ছিল হচ্ছে
কি বলবো, মানে গ্রেভিয়ার্ডের অংশ পুরোটাই, কিন্তু আমরা যেখানে রয়েছি এখানেও ছিল জিনিসটা। এরপরে তো আস্তে আস্তে এই বাড়িগুলো আর কি প্লটিং করে করে সব আর কি বাড়িগুলো সব রেডি হয়েছে। তার আগে পুরোটাই গ্রেভিয়ার্ড ছিল, এতটা অংশ, মানে পাশে একটা চার্চ রয়েছে, বা চার্চেরই পুরো জায়গাটা বোধহয় ছিল বা কিছু হবে হয়তো, মোটামুটি পুরোটাই গ্রেভিয়ার্ড ছিল। আর যেটা শুনেছি, যে পরে শুনেছি, এই জিনিসগুলো তো আগে জানতাম না, মানে এখন যেটা গ্রেভিয়ার্ড হিসেবে রয়েছে এটা হচ্ছে বড় মানুষদের গ্রেভিয়ার্ড ছিল। আর আমরা যেখানটা এখন রয়েছি এই জমিটা নাকি একটু ছোটদের গ্রেভিয়ার্ড ছিল, ঠিক আছে। এবার মানে বাচ্চা টাচ্চা যাদের হয় তাদের পোর্শানে এই জিনিসটা ছিল। তো এমনভাবে বহু বছর ধরে এটা চলে আসছে, কোনো মানে চেঞ্জ ছিল না আর কি। এরপরে যখন প্লটিং হয়ে বাড়ি ঠাড়ি হয়ে গেল, এই দিকটায় বাড়ি হয়ে গেল, পাঁচিল আলাদা করে দিল আমাদের এই দিকের বাড়িগুলো সব পাঁচিলটা, তারপরে একটা ড্রেন চলে গেছে বড়, তারপরে তো তারপরে হচ্ছে গ্রেভিয়ার্ডের পাঁচিল স্টার্ট হয়েছে। তো গ্রেভিয়ার্ডের পাঁচিলের একদম মানে শুরুতেই যে রোটা রয়েছে, ওখানকার একটা মানে ইয়েটা দেখে, কবর দেখে না ভীষণ মনটা ছ্যাঁক করতো, কেন জানি না, কেন বলতে পারবো না। 2-3 দিন এই জিনিসটা হয়েছে দিনের বেলায়। এবার সন্ধে মানে এতটাই ভয় লাগতো, মনে হতো কি কিছু একটা আছে। অ্যাকচুয়ালি আমি মানে বলতে গিয়েও কিরম লাগছে, মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি একেবারে ভীতু না, কিচ্ছু না, আর কোনো মানে কোনো কালেই ভীতু না। আগে তো মানতামই না কিচ্ছু এগুলো, মানে আর 5 জন জানা দূর, ওগুলো মনের ভুল, এরকম টাইপেরই বলতাম। তো এরপরে যেটা হলো, মানে আস্তে 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 তবু মানে একটু বয়স হওয়ার পরে বুঝেছি যে হলেও হতে পারে, ঠাকুর বাকুরকেও যদি মানি যে তারা আছে, তো ভূত টাইপের আর কি যে সমস্ত, সেই জিনিসটা থাকলেও হয়তো থাকতে পারে। তো সেগুলোকে অসম্মানও করব না, আবার ওইটা নিয়ে অত মাতামাতি করার কোনো দরকার নেই, এরকম চিন্তাধারায় মানুষ, বা ভয় ঠয় পেত না। কিন্তু মানে বারান্দায় গেলেই ওরকম মনে হতো। 2-3 দিনে যেটা হলো আর কি, আমি আর সন্ধেবেলার দিকে বেরোতামই না। সন্ধেবেলায় যে ওই যে বিকেল হওয়ার পরে আমি বারান্দার দরজা দুটো, মানে পাশাপাশি দুটো বেডরুম, তো দুটোরই মানে দুটো দরজা ছিল, দুটো বেডরুমই, যেটা বারান্দার সঙ্গে কানেক্টেড। তো সেই দুটো আমি একদম ছিটকিনি দিয়ে বন্ধ করে দিতাম, যাতে আর সন্ধেবেলায় বারান্দামুখ না হতে হয়। সত্যি কথা, একদম যেতামই না, এবং ভাঙ্কুনানুকে বলতাম দূর ওদিকে যাস না। ওদের সাহসের কোনো তো অভাব ছিল না, ওরা বিশ্বাসও করে না। এই কারণে আমাকে বলে, কেন তুমি ভয় পাচ্ছ? না, ভয় ঠয় পাচ্ছি না, যাওয়ার দরকার নেই। কিছুদিন মনের মধ্যে যতক্ষণ আর কি ভয়টা থাকছে বা কিছু থাকছে, একটা জিনিস নিয়ে আমি চিন্তা করছি, ততক্ষণ যাওয়ার দরকার নেই। আমি নিশ্চয়ই আমি মানে নিজেকে দুর্বল মনেই করি না। আমি ভাবছি যে আমি তো সাহসী যথেষ্ট। তো আমার সাহসটা হয়তো একটুখানি কমে গেছে এই মুহূর্তে, এইসব ভাবনা চিন্তাগুলো করে সাহসটা চলে আসবে। যবে সাহস চলে আসবে তবে না হয় সন্ধ্যেবেলায় বারান্দার দিকটায় যাবো, নয়তো যাওয়ার দরকার নেই। ঘরের মধ্যেই থাকি, ঘরে কাজ করি না, প্রচুর তো কাজ আছে। বারান্দায় শুধু যেতে হবে, গাছে জল দিতে হবে, কী ব্যাপার, গাছে বারান্দা যাওয়া মানে তো গাছে জল দেওয়া ঠেয়া, তো সেগুলো না হয় সকালবেলার দিকে সেরে ফেলবো। তো এবার হলো আসল মুশকিলটা, মানে দুটোই যে ঘর হয়েছে। আগে আমরা কি করতাম, আমাদের দুটো জুড়ুয়া খাট ছিল, পুরনো বাড়ির কথা বলছি, দুটো কাঠের খাট আর কি। আর সেই দুটোতে একটাতে বাঙ্কুর বাবা আর নানু শুতো, আর একটাতে হচ্ছে আমি আর বাঙ্কু শুতাম। জুড়ুয়া খাট, মাঝে একটা টেবিল মতন দেওয়া থাকতো, ফুল দিয়ে, উপরে জলের বোতল রাখা, এরকম ছিল আর কি আগে। এবার এখানে এসেও সেই জিনিসটাই ভাবতাম সাজাবো, সেরকম করেই সাজাবো আর কি। তো বাঙ্কু আর নানু বলে, এত বড় ঘর যখন পেয়েছো তখন আমাদের ঘরটা আলাদা করে দাও, কারণ আমরা তো এখন ফোন নিয়েই, এখন তো ফোনের জগৎ হয়ে গেল না, রেগুলার আমাদের ক্লাস করতে হয়। ক্লাস করাটা বাহানা, স্কুলে তখন পড়া তো করতো, অনলাইন ক্লাসের চেয়েও বন্ধু বান্ধবের সঙ্গে হোয়াটসঅ্যাপের দুনিয়ায় আর কি ফার্স্ট তখন মানে সক্রিয়ভাবে প্রবেশ করেছে তারা। ফলে একটুখানি কি বলবো, নিজেদের মতন একটু লাইফ কাটাতে চাইছিল, যে এর সঙ্গে চ্যাট করবো, এই করবো। বাবা মা সারাক্ষণ বলবে যে ফোন নিয়ে বসে আছে, এইগুলো ভাল লাগতো না আর কি তাদের। তো বলতো, আমাদের তাহলে আলাদা ঘর দিয়ে দাও, রাত অবধি আমরা জাগি, তোমাদের তো মানে 10টা বেজে গেলেই তোমরা বলে শুয়ে পড়, এরকম করো। তার থেকে আমরা নিজেদের মতো নিজেদের ঘরে ফোন নিয়ে বসে থাকবো, বা ওটা একটা যটা খুশি অবধি মানে জেগে থাকি, কোনো ব্যাপার না, তাই না? তো আর আমাদের জায়গাও দরকার, এই পুরোনো খাটগুলোতে, কাঠের খাটগুলোতে আর জায়গা হচ্ছে না। ছোটোবেলায় একসাথে সবাই শুতাম এরকম করে, এরকম তখন চলতো। এখন আমাদের আলাদা আলাদা খাট দরকার লাগবে। তো ওই দুটো খাটকে আমরা কি করলাম, তখন একটা ঘরে সেট করে দিলাম বাঙ্কু নানুর
ওই যে ঘরটায় দেখবে আমার ভিডিওতে দেখাই বুদ্ধদেবের ছবি রয়েছে একটা, ওই ঘরটায় বাঙ্কুনানু খাট দুটোকে, জুড়ুয়া খাট দুটোকে ওইখানে সেট করে দিলাম ওরা শোয়ার জন্য। আর অন্য ঘরটাতে আমাদের একটা ক্যাম্প খাট টাইপের ছিল, তো সেটাতে ঠিক করলাম যে আমি আর বাঙ্কুর বাবা রাত্রিবেলায় শোবো আর কি। তারপর ভাবলাম যে আমাদের ক্যাম্প খাটটা তো খুব একটা ভালো না, যতদিন চলছে চলুক, বছরখানেক চালাই আর কি, শিফটিংয়ে তো অনেক খরচাপাতি হয়ে গেছে, কিছুদিন যাক, কিছুদিন কাটুক আর কি, তারপরে না হয় ভালো খাট কিনে নেবো, একটা বড় খাট কিনে নেবো যেটাতে আমাদের হয়ে যায়, শোয়া হয়ে যায়। তো এবার ক্যাম্প খাটটাতেই শোয়া শুরু করলাম। এখন ওই যে বললাম প্রথম দিনগুলো তো ভীষণ টায়ার্ড ছিলাম না, তো শুয়েছি আর ঘুমিয়ে গেছি, কোনো কিছু ভাবার, এই যে ভূত টুত এসব নিয়ে কোনো চিন্তা ভাবনা করার মতো সুযোগটাই পাইনি। এবার বোধহয় 4 কি 5 দিন বাদে যেটা হলো, মানে সকালবেলাতেও আমি দেখছি কি, সকালবেলাতেও যে জিনিসটা আমি 2-1 বার লক্ষ্য করলাম, যে আমাদের যে সোনু বোবরা রয়েছে, তখন কিন্তু শুধু আমাদের সোনু আর বোবো ছিল, বাকিগুলো কিন্তু তখন ছিল না, শুধু সোনু আর বোবো থাকতো। ও বাকিগুলো পরে এসছে, এই বাড়িতেই এসছে, পরে এসছে। তো তার মধ্যে সোনু তো একটা বোকা বোকা আবার টাইপের, কোনো বোধ নেই মাথায়, এরকমটাই। আর বোবোর কিন্তু যথেষ্ট সেন্স আছে, বলে না এইসব জিনিসগুলো, মানে কুকুরেরা একটু বেশি সেন্স করে ফেলে। তো আমি না দুপুরবেলায় মাঝে মাঝে খেয়াল করছি, বোবো না হঠাৎ করে দৌড়ে এদিক থেকে ওদিক চলে যাচ্ছে। ও অনেকক্ষণ বারান্দাতে একটা চেয়ার পাতা ছিল, চেয়ারে বসে বসে থাকতো, হঠাৎ করে দেখি দৌড়ে তীর বেগে ঘরে চলে আসছে। মানে কি জানি খেপে গেছে, কি দেখতে পেয়েছে, কি মানে আর কি অন্য পাখি টাকি দেখেছে হয়তো, বুঝতে পারিনি, চলে সেই জন্য পাখি উড়েছে হয়তো সামনে দিয়ে, ভয় পেয়েছে বা কিছু, চলে এসছে, এরকম একটা ভেবেছি। যাই হোক, 1-2 দিন খেয়াল করেছি, তো আমি না পাত্তাই দিইনি ব্যাপারটা। এবার রাত্রিবেলায় শুয়েছি, ঠিক আছে, যে যার মতন, বাঙ্কুনানু এক ঘরে শুয়েছে, আমি বাঙ্কুর বাবা একসাথে শুয়েছি। এবার বসে বসে ফোনটা নিয়ে কুটকুট করছি, অনেকক্ষণ করার পরে তারপর শুয়ে পড়বো আর কি। করতে করতে কখন যে চোখটা লেগে এসেছে বা কিছু এসেছে, অত তো হুশ কিছু নেই। তো আমার না সেদিন রাত্রে কখন যেটা হয়েছে আমি জানি না, আমার যেটা মনে হয়েছে হঠাৎ করে, যে আমার মনে হলো যে বারান্দার গ্রিলে কেউ একটা এরকমভাবে ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে পেছন ফিরে কেউ একটা এরকম দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে তার মুখটা হচ্ছে গ্রেভিয়ার্ডের দিকে। আর ওই যে সামনের রোটা, গ্রেভিয়ার্ডের কথা বলছিলাম, সামনের রোটাতে একটা গ্রেভিয়ার্ড, যেটাকে আমার মনে হতো যে এখানটায় কিছু একটা আছে, কেমন যেন একটা ফিলিংস দেয় বারান্দায় গেলে, ওইটাকে না দেখছে গ্রেভিয়ার্ডটাকে। এবার যার আর কি, যাকে দেখতে পাচ্ছি, মানে ওইভাবে তো ক্লিয়ারভাবে কিন্তু কিছু দেখা যায় না, জিনিসটা না একটা ফিলিংসের আমি যেটা মানে ফিল করেছি, ওটা একটা ফিলিংস, কোনো একটা যে কংক্রিট একটা, দেখবে স্বপ্নেও আমরা কিন্তু মানুষের মুখ সেভাবে কখনো দেখতে পাই না। কোনো চেনা পরিচিত মানুষকেও যদি আমরা স্বপ্নে দেখি না, দেখবে খেয়াল করে যে তার মুখ কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, মানে ফিল করা যায় যে সে দেখছিল আমার পেছনে দৌড়াচ্ছে। আমি তো কতদিন যে স্বপ্নে তারা খেয়ে দৌড়ে বেড়াই, এগলি ওগলি করি, তো সেই সময় যে তারা করেছে আমি হয়তো তাকে চিনি, কিন্তু মুখটা কিন্তু ক্লিয়ার দেখা যায় না, এরকমটা হয়, দেখবে তোমাদের সাথেও হয়েছে হয়তো। তো এখানেও সেরকম আমি দেখছি যে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। এবার যে দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু কোনো মানে বয়স্ক কেউ না, বেশ মনে দেখে আমার যেটা আমার আর কি নানুর মতন মনে হয়েছে, নানুর মতনই হাইট, যেন একটা অ্যাশ কালার, একটা হলুদ অ্যাশ কালারের জামা বা হলুদ রঙের প্যান্ট, এই কম্বিনেশনের কিছু, পুরো এর চেয়ে ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না, পেছন ফিরে দাঁড়িয়ে আছে, বেশ নাদুস চেহারা, মানে ভালো বাড়ির কোনো বাচ্চা ছেলে হলে যেরকম হয় আর কি, বাচ্চা মানে কি 14-15 বছর বয়স হবে ম্যাক্সিমাম, তার বেশি নয়, বেশ নাদুস হেলদি চেহারা, সুন্দর, এরকম ধরে ওই যে কবরটাকে বলছিলাম ওটাকে না এরকম করে দেখছে। মানে আমি এমন লেগে সঙ্গে সঙ্গে আমি বিছানা থেকে তাড়াক করে উঠে বসে পড়ে বারান্দার দিকে তাকিয়েছি। তাকাতেই কিছু তো, বারান্দার তো সব বন্ধ, জানলাতেও 2টো করে পর্দা দেওয়া, কিছু দেখা যাচ্ছে না, দরজাও তো বন্ধ একদম, বিকেল থেকেই বললাম বন্ধ করে রাখি। দরজাটা তলা দিয়ে সুরসুর করে হাওয়া আসে, একটা ফাঁকা জায়গা রয়েছে। ওমা, বোবোকে দেখি, বোবো কিন্তু খাটে শুয়েছিল, হ্যাঁ, যখন আমি জ্ঞানত অবস্থায় খাটে বসে আছি তখন দেখেছি বোবো শুয়েছিল। এবার এখন যখন তাকালাম পেছন দিক করে, বোবো দেখছি ওই ফাঁকা জায়গাটার সামনে, দরজাটার সামনে মেঝেতে বসে আছে, বসে এরকম করে
উকি মেরে দেখছে, কিছু উকি মেরে দেখতে কিন্তু পাবে না, ওরা যেমন করে আর কি, নাকটা শুক 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 করতে থাকে, ওই রকম করছে ওই জিনিসটা। আমার মনে হলো কী রে ভাই, এটা কি হলো, কি দেখলাম। কিন্তু তখন 1:30 বাজে, ঘড়ির দিকে তাকালাম 1:30 বাজে। আমি যথারীতি আলোটা জ্বালিয়ে বসে পড়েছি, না আলো নেবানো ঠেবানো, এমনিও আলো নিবিয়ে আমি শুই না, কিন্তু ডিম লাইট থাকে, এখন টিউব লাইট জ্বালিয়ে দিলাম ভয়ের চোটে। টিউব লাইটটা জ্বালিয়ে দিয়ে আমি আবার শুয়ে গেলাম, যে যা আছে আছে বারান্দার দিকে, যে কেউ যদি থাকেও থেকে যাক ভাই, আমার কোনো চিন্তা করে দরকার নেই, আলো জ্বালিয়ে আমি চুপচাপ বসে ফোন নিয়ে বসবো, বাকি রাতটা আমি আর ঘুমোবো না। এক সেকেন্ড, ফোন আসছে, আমি একটুখানি ফোনটা ধরে নিই, তারপর কথা বলছি। হ্যাঁ, তারপরে মানে সেদিন না আমি রাতে কাউকে কিছু বলিনি, মানে বাঙ্কুর বাবা ঘুমোচ্ছে তখন, আমি তাকে কিছুই বলিনি ডেকে তুলে, বা নিজেও বারান্দায় আর যাইনি যে জিনিসটা কিছু আছে কিনা সেখানে দেখবো বা কিছু, চুপচাপ একদম হ্যাঁ, ঘুমোবো না, আমি চুপচাপ ফোন নিয়ে বসে থাকি, কোনো তো অসুবিধা নেই। নিশ্চয়ই আমি স্বপ্ন দেখেছি, মানে বোঝাতে যায় না, তাহলে যদি ঘটারই মানে কিছু থাকতো বা কিছু, এটা হতেও পারতো যে বিকেলবেলায় সবাই যখন জেগে আছি সেই মুহূর্তে এরকম কিছু হতে পারতো, শুধুমাত্র একা আমিই দেখবো বা কিছু, এরকমই হয়তো এরকমই হয়, একজনকেই দেখা দেয়। কিন্তু কথা হচ্ছে বাকিরা যখন দেখেনি, তাদেরকে এই মুহূর্তে বলেও কোনো লাভ নেই বা কিছু, আমি চুপচাপ হয়ে যাই। নিশ্চয়ই মনের ভুল, স্বপ্ন দেখছিলাম হয়তো, মাঝরাতে যখন দেখেছি নিশ্চয়ই স্বপ্ন দেখেছি, এই বলে আমি তো ফোন নিয়ে বসে গেছি চুপচাপ, আর কোনো ব্যাপার না। পরের দিন সকালবেলা যখন হয়েছে, তখনও দেখছি সকাল অবধি আমি তো খাটে বসেছিলাম, বোবোকে তখনও দেখছি ওই মানে দরজার তলায়, ওই যেটা বললাম ফাঁকা জায়গাটা রয়েছে, ওইখানে বসে রয়েছে। বারান্দায় যাবে বলে ওই যে যেমন নখ দিয়ে খুচখুচ করে আঁচটায়, ওই জিনিসটা রাত্রেও করছি না, সকালবেলা করছে, কিন্তু দরজা তো খুলে দেবো না তখন, না বারান্দার দিককার। তো সকালবেলায় যখন হয়েছে, আমি ভাবলাম যে আগে বাঙ্কুর বাবাকে ডেকে তুলি, তবে আমি যাব। দিনের আলো ফুটে গেছে, তা সত্ত্বেও কিন্তু বারান্দায় বেরোতে, মানে যতই বলি যে সাহস আছে আছে, বেরোতে আমি চাইছি না। আর ওকে আগে তুলি, যে উঠেছে না, কালকে রাত্রে কি কিছু মনে হয়েছে? বলছে কি আর মনে হবে? আলাম না, কিছু মনে হয়েছে, কেউ এসেছিল বা কিছু এরকম কিছু মনে হয়েছে? বলছে না তো, কেন রে ওরা আবার ভূতে বিরাট উৎসাহ আর কি, কেন কী হয়েছে এরকম করছে। আমি বলছি কালকে না আমার জানিস এইরকম ফিলিংস হয়েছে একটা। বলছে না ঘুমিয়ে বসে থাকিস কেন ফোন নিয়ে, রাত্রিবেলা তোকে আমি দেখেছি ফোন নিয়ে বসেছিলি, কেন বসেছিলি, এরকম করে যেমন বলে আর কি। না, সারা রাত কিন্তু আমি বসে থাকিনি, আমি শুয়েই পড়েছিলাম, ঘুমিয়েও গেছিলাম। আমি মানে ওই রকম ভয়টা পাওয়ার পরে আর কি, মানে কিছু একটা ফিল করার পরে আমি কিন্তু বসে গেছি ফোন নিয়ে। তারপরে হয়তো তুই খেয়াল করেছিস আমি বসে আছি বা কিছু, নড়েছিস সরেছিস যখন, তখন ভেবেছিস যে আমি বসে আছি কেন। আমি সারা রাত বসেছিলাম না। তো বলছে না আমি কিছু খেয়াল করিনি। এবার বাঙ্কুনানু এইসব গল্প শুনে না উঠে গেছে ঘুম থেকে, বলছে কি হয়েছে। আমার ইচ্ছে ছিল ওদের না বলার, যে ওরা ভয় পাবে, যদি ভয় টয় পায় কিছু। তো যাই হোক, সকালবেলায় একদম পরিস্থিতি শান্ত, কোনো কিছু না। বোবো গেল, উঠে ওই বারান্দাটায় গিয়ে না, যেমন ওই গ্রিলটা রয়েছে ওইখানটায়, ওরা এরকমভাবে হাত দিয়ে ধরে দাঁড়িয়ে পড়ে আর কি, বাইরের দিকটা এরকম করে দেখছে। তা আমি ওর দেখা দেখে আমি বললাম কিছু একটা ভেবেছে বা কিছু করেছে, অথবা জানি না, বলতে পারবো না কি হচ্ছে, কারণ ও তো 2-1 দিনই দুপুরবেলায় বেশ ভালো মানে দৌড়ে চলে এসেছে, কি থেকে কি হচ্ছে কে জানে। তো যাই হোক, সেই দিনটা গেল। তো ভয় তারপর থেকে না, এই যে জিনিসটা বললাম সবাইকে, আমার যেটা না ছোটোবেলা থেকেই হতো, যে একটা জিনিস যদি মনের মধ্যে কাজ করে, একটা স্বপ্ন দেখলাম বাজে ধরো বা কিছু, কাউকে সবাইকে বলে যদি দিই জিনিসটা, তাহলে আমার ধারণা হচ্ছে ওটা আর ঘটবে না। মানে যদি ধরো বললাম যে একটা কিছু মানে স্বপ্নে এই জিনিসটা দেখেছি, অনেক সময় দেখা যায় না, এই মরে গেছে এরকম টাইপেরও তো অনেক সময় হয়, বা নিজে মরে গেছি, হ্যাঁ, যদি বলে দিই এটা আর ঘটবে না। তো এক্ষেত্রেও তাই হলো না, বলে নিজের ভিতরে জিনিসটা না রেখে অ্যাটলিস্ট যতটা আর কি বললে ভয় ঠয় পাবে না, গল্পের ছলে অ্যাটলিস্ট বাঙ্কুনানুকেও বলি, একেও বলে দিলাম, ঠিক আছে তাহলে আর যাতে না ঘটে। কিন্তু বলে দেওয়ার পরে ওরা তো হাসির ছলেই নিল। এবার আমার কিন্তু মনের মধ্যে কিন্তু একটা রয়েই গেছে, যে কি জানি কি হলো, এতটা কেন মনে হলো সেদিনকে। পরের দিন যখন বাঙ্কু বা নানুকেও স্কুলে যাচ্ছিলাম, তোদেরকে দুজনকেই একসাথে যেতে হবে, কেউ একটা ঘরে থাক, তাহলে আমার সুবিধা হয় আর কি। এবার না ঘরের মধ্যে কীরকম একটা মানে দিনের বেলাতেও, একদিন পর থেকে দিনের বেলাতেও মনে হতো কীরকম একটা ফিলিংস হয়, একটা যেন জানি না, ওই যে সেই সিনেমায় যেমন দেখি, মনে হচ্ছে কেউ চলে যাচ্ছে এদিক থেকে ওদিকে, একটা ফিল করা যায়।
না আমি তো এত ভীতু না, এগুলো কেন মনে হবে, নিশ্চয়ই মানে আর কি ভয় পেয়ে গেছি, এত ভয় পেয়ে গেছি বলে এগুলো হচ্ছে। এই জিনিস হতে পারে না, এগুলো লোকের মুখে শোনা যায় এ যায়, এগুলো বাস্তবে হয়তো ঘটে না। নিজেকে এইভাবে ভাবে তৈরি করছি আর কি। এরপরে দুদিন আবার কিছু দেখিনি, কিন্তু দিনের বেলায় মনটা এরকম কীরকম একটা লাগতো আর কি, ভয় ভয় লাগতোই, যে কিছু একটা মনে হচ্ছে আছে আছে, পেছন দিয়ে কেউ মনে হচ্ছে চলে যাচ্ছে এদিক থেকে ওদিক। তা বললাম যে এইগুলো হয় না, ধুর এগুলো সিনেমা ফিনেমায় দেখা যায়, এগুলোর কোনো মানে এগুলোর কোনো সত্যতা নেই আর কি, এগুলো নিয়ে চিন্তা করার কোনো মানে হয় না। আমি স্বপ্ন দেখেছি, যাই হোক দুদিন ঠিক যেই গেছে, রাত্রিবেলা আবার শুয়েছি। আমি বললাম যে আজকে ভালো করে ঘুমোবো, 2 দিন আমি ভয় ভয় এত করছি, বেশি বাড়াবাড়ি করছি, এটা দুদিনে পরের দুদিনে যখন কিছু হয়নি তার মানে কিছু নেই, আমি আজকে ঘুমোই। এবার ঘুমিয়েছি যথারীতি, বাঙ্কুর বাবা শুয়েছে করছে, ঘুমের পরে ও আবার ওই সেই রাত 1:30 বোধহয় তখন বাজে, আমি পরে ঘড়িতে যেটা দেখেছি। আমার মনে হচ্ছে কি বাঙ্কুর বাবা পাশে শুয়ে আছে, তো দেখছি কি তার বডিটা, চোখ বন্ধ করে শুয়ে আছে, বডিটা না হাফ কাটা, হাফ বডি এরকম আস্তে আস্তে কিছুটা উপর দিকে উঠে গিয়ে একটা মাঝামাঝি লেভেলে বডিটা ভাসছে, মানে বুকের থেকে ধরো মাথা অবধি সেইভাবে রয়েছে। আর আমি ভয়ের চোটে চিৎকার করছি, মানে যেটা আমি দেখছি আর কি ঘুমের ঘরে, সেই জিনিসটা মানে চিৎকার করছি, কেউ আমাকে পাত্তা দিচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না। তো মানে কিছুক্ষণ বাদে পাগলের মতন এই জিনিসটা মাথার মধ্যে চলেছে যে এটা কি হলো। আর দেখতে মানুষটা তাকিয়ে যখন দেখছি যে মানুষটা নিচে রয়েছে, শুয়ে আছে, এবার পরে তার উপর একটু উপর সাইডে দেখছি হাফ বডি তার এরকম ভাসছে। আর আমি তাকাচ্ছি, দেখছি যে আমাদের না কতগুলো বাঙ্কার টাইপের আছে ঘরের মধ্যে, একটু উঁচুর দিক করে, ওই রকম পজিশানে, একটু উঁচুতে, অনেকটা উঁচুতে, সিলিং থেকে জাস্ট সামান্য নিচে, সেই পজিশানে দেখছি কি এখানকার যেমন খাসিয়া বুড়িগুলো হয় না, মানে একটুখানি কি বলবো, পান চিবে খোয়াই চিবিয়ে চিবিয়ে দাঁতগুলো ভাঙা ভাঙা মতন, ওই রকম একজন বসে আমার দিকে তাকিয়ে এরকম করে হাসছে, যে কীরকম ভয় দেখালাম, এরকম একটা অ্যাটিটিউড। ভাবলেও গায়ে কাটা দেয় আর কি সেই দিনের অভিজ্ঞতাটা। ভয়ে ওরকম করেছি, আর আমি না তাকে কি বলবো, আমি যেন তাকে কিছু একটা মানে আটকাতে যাচ্ছি বা কিছু একটা, সে আমাকে ডাকছে, হেসে যে ডাকছে বা কিছু, আমি একটা এগোতে যাচ্ছি বা কিছু, দেখছি আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে ওই যে আগের দিন যেটা পেছন ফিরে এরকম করে দাঁড়িয়েছিল ছেলেটা, ও দাঁড়িয়ে রয়েছে আমার পেছন দিকে। আমি না সামনে, মানে স্বপ্ন বলছি আমি ওটাকে, ওটা কি ঘটেছিল আমি জানি না। আমি না এগোতে পারছি, এগোলে উপর দিকটাতে হচ্ছে ওই খাসিয়া বুড়িটা যেন বসে আছে বাঙ্কারের কাছটাতে, আর আমার পেছন দিকটাতে মানে বারান্দার দিকে যদি আমি পেছতে যাই আর কি, আমার পেছনে রয়েছে সেই ছেলেটি। কারোরই মুখ সেভাবে ক্লিয়ার নয়, একটা ঝাপসা মতন, ঠিক আছে। ভয়ের চোটে আমার আর কিছু নেই মাথায়, আমি সঙ্গে সঙ্গে বাঙ্কুর বাবুকে তুলে দিয়েছি। আর আমি এখানে শোবো না, বাঙ্কুর আমি যেখানে শুয়েছে আমি সেখানে শুতে যাচ্ছি, আমি এখানে শোবো না। বলছে কী হয়েছে? আজকেও কিছু নিশ্চয়ই বুঝতে পারিসনি? বলছে না আজ কিছু টের পাইনি, দিব্যি ঘুমোচ্ছিলাম। তো ঘুমটা বেকার ভাঙাচ্ছিস কেন? আমাদের তো সকালবেলায় কাজ করতে যেতে হয় নাকি, কাজকর্ম করবো কী করে রাতের ঘুম এরকম ডিস্টার্ব হয়ে গেলে? বলে তো আমার এটা কেন হচ্ছে বারবার করে? বাঙ্কুরানো জেগে গেছে, ওদের যেহেতু খাটে গিয়ে শুতে গেছি, বলছে রাত্রিবেলা কেন ডিস্টার্ব করতে আসছো? আমরা তো মানে বেশি রাতে শুই, তাই না? আমরা শুয়েছি প্রায় 11:30 নাগাদ আজকে, বলছে না এইরকম ঘটেছে। ও তো হাসতে হাসতে মানে শুরু করে দিয়েছে। বাঙ্কু তার মধ্যে বলছে যে তুমি প্রথম দিন দেখেছো একজন এসেছে, আজকে 2 জন এসেছে, এরপরে তো দল বেঁধে আসবে হয়তো, তুমি এমন গল্প শোনাবে আমাদের। আমি বললাম আর কিছু বলার নেই, সবাই হাসছে যখন, আর কাউকে গল্পটা বলবোই না, চুপচাপ চেপে যাই, কম্বল নিই, মাথা দিয়ে একদম কম্বল ঢাকা দিয়ে কম্বলের মধ্যে ঢুকি। কিন্তু আমি কালকে থেকে ওই পাশের ঘরে আর কি খাট বিছানা কিচ্ছু রাখবো না, ওরকম আলাদা শোয়ার আমার সাহসই আর কুলাবে না। তো ওই ঘরের পাট আর কি চুকিয়েই দেবো, এক ঘরে যেমন শোয়া হচ্ছে সবাই মিলে 4 জন, আগের বাড়িতে যেমন শুতাম সেরকমই শোবো। সবাই হাসির ছলে নিলে কি হবে, মানে আমি এতটাই ভয় পেলাম রীতিমতো, মানে ট্রমাটাইজড হয়ে যাওয়া বলে না, মানে ভীষণভাবে ভয় লেগে গেছিলো। আমি বললাম যে ঠাকুর বাকুর সব মানে ঠাকুর বাকুরের পুজো আরও বেশি করে করতে হবে, আরও মানে ঠাকুরের ছবি নিয়ে আয়। তো আমাদের বারান্দাতে এখনও আছে শিব ঠাকুরের ছবি সব পুরো দেয়াল জুড়ে জুড়ে মারা হলো, একদম যত পেরেক পোতা হলো
ঠাকুরের ফ্রেম কিনে এনে সব শিব ঠাকুর, বজরংবলী সব ঠাকুরকে রাখা হলো। তারপরেও ভয়টা কাটছে না। ওই যে একটা ভয়, আর ওর মধ্যে পরের 2-4 দিন আবার কিছু দেখিনি, কিন্তু ভয়টা ওই যে মনের মধ্যে ঢুকে গেল আমার, আর বের করতেই পারলাম না ভয়টাকে, এমন অবস্থা। তারপরে এখানে সেই মহাদেব খোলা বলে একটা মন্দির রয়েছে, সেখানে গিয়ে বাঙ্কুর বাবার ঠাকুর ইয়েকে বলে, পুরোহিতকে বলে একটা শিবলিঙ্গ নিয়ে এলো। তো সে বললো যে ঘরের মধ্যে রাখবেন না এই শিবকে, এই যে ব্যাপারে আপনি বলছেন, এই শিব, এই ঘটনা যদি সত্যি মানে হয় তাহলে আপনি এইটাকে ঘরের বাইরে রাখতে হয়, ঘরের বাইরে ইয়ে করুন, বারান্দায় রাখুন, অবশ্যই বারান্দায় রাখবেন। তো যেরকম আপনি মানে বর্ণনা দিচ্ছেন তাতে বারান্দায় জায়গা করে ঠাকুরের সিংহাসন মতন করে সেখানে শিবটা রাখুন, গোল মতন শিবটা ছিল। তো আমরা বারান্দায় শিবলিঙ্গ রেখে পুজো শুরু করলাম। সকাল বিকেলবেলাটাও যেটা হতো, বারান্দায় আর বেরোতাম না, বারান্দাতে ঠিক মানে আলো নিববে আর কি বলবো, সূর্যাস্ত হওয়ার টাইমটাতে গিয়ে বারান্দায় গিয়ে ধূপ মোমবাতি সব দেখিয়ে ঠাকুরকে দরজা বন্ধ করে চলে আসতাম। আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা বেটার হয়ে গেল এরকমভাবে পুজো শুরু করার পরে আর কি। আরও ঘরের মধ্যেও অনেক ঠাকুরের ছবি রাখলাম। তো 2 দিন গেল, 3 দিন গেল, আর কিন্তু কিছুই ফিল করিনি। যাই হোক, ভয়টা ছিল, কিন্তু মনের মধ্যে ভয়টা ছিল। এবার যে ঘরটায় বললাম না আমরা শুতাম, সেই ঘরটা তো আর শোবো না বললাম, ওই ঘরটায় আর কিছু ছিল না, যে ঘরটা ছেড়ে দিলাম বললাম আর কি। আমি আর বাঁকুর বাবা প্রথমে শোয়া শুরু করছি, যে ঘর থেকে ভয়ের উৎপত্তিটা, সেই ঘরে ঠাকুর রেখে ঠাকুর পুজো করা শুরু করলাম। আর ওই ঘরে একটা আয়না ছিল আমাদের, মানে বড় আয়না, 5 ফুটের মতন আয়না, ফুল বডি আমাদের দেখা যাবে এইরকমভাবে, মানে সেজে গুজে সামনে গিয়ে দাঁড়ালে ফুল বডি যাতে দেখা যায়, বেশ বড় আয়না, সাইডটায় এরকম কাঠের ডিজাইন করা, বেশ সুন্দর, রাজবাড়িতে যেমন আয়নাগুলো থাকে ওই রকমই। তো ওই আয়নাটা ছিল আর কি দাঁড় করানো। এবার সেটাকে আর কি পুরোনো বাড়িতে দেয়ালে কিন্তু ড্রিল করে লাগানো হয়েছিল, এখানে 7 দিন এসেছি, ধরো 7-10 দিনের মধ্যে, আর ওটাকে ড্রিল করানো হয়নি। এই বাড়িতে যা অবস্থা দাঁড়াচ্ছে, তাহলে কতদিন এখানে এই বাড়িতে থাকবো তাহলে সেটার গ্যারান্টি পাচ্ছি না। যদি সাহস এই জিনিস আরও বাড়তে থাকে তাহলে তো থাকতে পারবো না, ওই কারণে ওই কদিন আর ওটাকে ড্রিল করায়নি। যদি বাড়ি চেঞ্জ করে ফেলতে হয় তাহলে তো নতুন বাড়িতে গিয়ে আবার লাগাতে হবে, তাই না? তো যাই হোক, ওটা দাঁড় করানো ছিল জিনিসটা। এবার পরে মানে ওই যে আমরা ঘর শিফট করে চলে ওই বাঙ্কুদের ঘরে শুয়ে পড়লাম, বললাম যে ঘটনাটা। তারপরে 3-4 দিন কেটে গেছে, তার মাঝখানে কিছু দেখতে পাইনি। এবার পুজো শুরু হয়েছে চরমভাবে, মানে দিনে আমি এমনি হনুমান চল্লিশা পড়ি, আমি হনুমানজির ভক্ত প্রচণ্ড, পঞ্চমুখী হনুমানজিও রয়েছে আমার ঘরে, আরও অনেক হনুমানজির ছবি রয়েছে। তো এবার সেই সময় তো বোধহয় দিনে 5 থেকে 7 বার আমি হনুমান চল্লিশা পড়তাম। তার সাথে শিব ঠাকুরের পুজো হচ্ছে চরমভাবে। করতে করতে কি হলো, মানে ওই 3-4 দিন 5 দিন যেই কাটার পরে ওই ঘর থেকে মানে ঘুম থেকে উঠে এই ঘরটায় এসেছি, এসে আয়নাতে যেমন চুল আঁচড়াবো বলে, ওমা আয়নাটা দেখি কি একদম উপর থেকে নিচ অবধি পুরো ফাটা, মানে ক্র্যাক, মানে চরম ক্র্যাক, একদম এতখানি সরে গেছে বলা যেতে পারে, একদম ক্র্যাক হয়ে গেছে। একটা কাঁচের টুকরো মেঝেতে পড়েনি, কিছু না, জিনিসটা মুখ থুবড়ে পড়েছে যে কাঁচ টুকরো হয়ে ছড়িয়ে যাবে সেসব না, জাস্ট চির খেয়ে পুরো কাঁচটা ফাটা। এইটা দেখে তো বিরাট চিন্তা, আমি সঙ্গে সঙ্গে বাঙ্কুর বাবাকে ডাকছি, মানে এটা কে ভেঙেছে, কালকে ভেঙেছিস কি, রাত্রিবেলা কে কতক্ষণ জেগেছে? আমি বাঙ্কুর নানুকে প্রথমে টার্গেট করছি, তোরা কিছু দিয়ে ফাটিয়েছিস কি, মানে লাঠি সোটা কিছু দিয়ে ভেঙেছিস কি? বলছে লাঠি সোটা দিয়ে যদি ভাঙতাম তাহলে তোমার কাঁচের টুকরো পড়ে থাকতো না। তাই তো, ঘটনাটা তো সেটাই। এটা কি করে তাহলে আয়নাটা দিব্যি দাঁড়িয়ে রয়েছে, অথচ কাঁচটা এইভাবে একদম ক্র্যাক করে যাওয়া পুরোটা। বাঙ্কুর বাবা বলছে তার মানে যেটা ঘটছিল, কিছু একটা অশরীরী কিছু ঘটছিল। সিনেমা তো দেখেছি যে কাঁচের মধ্যে এই যে জিনিসটা হলো, এইরকম হলো, মানে কাঁচটায় চির ধরলো, মানে ব্যাপারটা হচ্ছে ফাড়াটা কেটে গেল আর কি। ও কাঁচের মধ্যে যে জিনিসটা, কোনো একটা আত্মা বা কিছু, সে কাঁচের মধ্যে বন্দি হয়ে গেল। তার মানে সত্যি হচ্ছিল। আমি যে এতদিন ধরে ভেবে আসছি যে আমি বোধহয় স্বপ্ন দেখেছি, আমি দুদিনের ফিলিংসেই আমার মনে হয়েছে আমি স্বপ্ন দেখেছি বোধহয়। দুপুরবেলাগুলো ভেবেছি, আমি যেহেতু ভয়ে রয়েছি, আমার হয়তো ওই ভয় থেকে আমার মনে এইসব জিনিসগুলো হচ্ছে। এবার কাঁচটা ভেঙে যাওয়াতে যথারীতি মানে বুঝতে পারলাম যে ঘটনাটা হয়তো কিছু না কিছু তো ডেফিনেটলি আছে, পুরো ব্যাপারটা মিথ্যে না। যেটা আমি ভাবছিলাম, যেটা আমি ফিল করছিলাম, সেটা হয়তো
অন্যরকমই কিছু আর কি। চলে এসে বসে পড়লাম, আবার ঘটনাগুলো ভাবলেও এখন আমার মানে গায়ে কাঁটা দেয়। তবে সত্যি কথা বলতে কি, বললাম যে ঘটনাটা বললাম তারপরে আর কিছু মনে হয়নি, কাঁচটা ফেটে যাওয়ার পরে আর কোনো ঝামেলা হয়নি। তো তারপরে এই কাঁচটাকে বাঁকুড় বাবা বললো এই কাঁচ যে আমি কত দূরে পাঠিয়ে দিয়ে আসবো, এই কাঁচের কোনো টুকরোই যেন ঘরের মধ্যে আর না থাকে বা আশেপাশেও না থাকে। গিয়ে কোথায় ফেললো, কিছু ফেললো বললেও না, নিয়ে চলে গেছিলো। কোথায় নিয়ে গিয়ে অনেক দূরে কোথাও হয়তো মানে মাটিতে পুঁতে দিয়ে এসছে বা কিছু এরকম করে, তো চলে এলো। এবার আর কিছু কিন্তু হয়নি, বছর দেড়েক কিছু আর কোনো অসুবিধা মানে টের পাইনি। যবে থেকে কাঁচটা ভেঙে গেল, কাঁচটা দূরে গিয়ে ফেলে দিয়ে আসা হলো। কিন্তু এই ঘরটায়, যে ঘরটায় ভয় লাগতো, এই ঠাকুর ঘরটাতেই ভয়টা লাগতো মেন। এই ঘরটাতে আর কেউ শুতাম না আর কি, রাতের বেলা বন্ধই থাকতো, ঠাকুর বাকুর থাকতো, অনেক টুনি লাইট ফাইট দিয়ে সব সাজানো থাকতো, আলো জ্বলতো সারা রাত। আর পাশের ঘরটাতে, যেটাতে ওই বাঙ্কুনানুর যে জুড়ুয়া খাট দুটোতে ওরা শুতো, ওই খাট দুটোতেই আর কি আগে যেমন আমরা শুতাম আর কি অন্য বাড়িতে, বাঙ্কুর খাটে আমি আর নানুর খাটে হচ্ছে নানুর বাবা, এইভাবেই আবার শোয়া শুরু করলাম অন্য ঘরে। এরপরে 1-1.5 বছর কেটে যাওয়ার পরে মনে হলো, বাঙ্কু নানু বললো যে এইভাবে কিন্তু হচ্ছে না, এক খাটের মধ্যে এইভাবে শোয়া যাচ্ছে না, কিছু একটা আরেকটা ব্যবস্থা করো, আরেকটা ঘরে শোয়ার ব্যবস্থা করো। তোমরা ভয় যদি পেয়েছো তো তোমরা এই দিকের ঘরটাতে শো, ঠাকুর ঘরটায় যেটাতে অসুবিধা আছে সেই ঘরটাতে না হয় আমাদের সেটিংস করে দাও। তো আমরা গেলাম গৌহাটিতে খাট কিনতে। একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে স্টিলের খাটগুলো, এখন যে খাটগুলোতে আমরা শুই আর কি, সেগুলো কিনে আনলাম গৌহাটি থেকে গাড়ি করে গিয়ে। তো এনে এই ঠাকুর ঘরটাতে আর কি জুড়ুয়া খাট দুটো দিয়ে দিলাম স্টিলের, যেটাতে বাঙ্কু নানু শোয়, আর একটা ঘরে হচ্ছে স্টিলের বড় খাটটাতে আমি আর বাঙ্কুর বাবা শোয়ার জন্য ব্যবস্থা। তো আমাদের সাথে সোনু বাবারা সবাই শোয়, খাটের মধ্যেই শোয়, ওদেরকে মানে বোঝানোই যায় না যে নিচে গিয়ে শো বা সোফায় গিয়ে শো, এরকম কিছু না। তো যখন করে এবার করা হলো, তাতেও 1-2 দিন তো কোনো অসুবিধা নেই, 2-3 দিন 4 দিন কোনোই অসুবিধা নেই, কোনো কিছুতে ভয় যখন আর নেই, আমি বললাম যে না, যা ফাড়া সেই সময় কেটে গেছিলো, আর 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 ওই জিনিস ফিরে হয়তো কোনো রকম আসবে না। তো কোনো অসুবিধা নেই, ঘরগুলোকে সুন্দর করে সাজায়। একের সময় ভালো লাগে না সাজাতে, কিছু একটা অকেশন বা কিছু অনুযায়ী হয়তো খাট যখন নতুন হয়েছে আলমারিও কেনা যাক এরকম ভাবলাম। বাঙ্কু নানু বললো যে আমাদের খাট যেমন দিয়েছো, মানে তাহলে আমাদের একটা করে আলমারি দাও। এবার কাঠের আলমারি সুন্দর কেনা হলো। তো একটা যে আলমারি পুরনো ছিল, আমি বললাম যে ওইটাতেই তোরা বরং রাখ, আমাদের একটুখানি বাবাইয়ের একটা আলমারি করুক, আমার একটা আলমারি এরকম কাঠের কিনে নিয়ে আসি। তো কাঠের দুটো আলমারি কিনলাম। সবটাই আমি দেখাচ্ছি পরে, যে গল্পটা আমি শুনলাম, সে যে জিনিসগুলোর কথা বলছি এগুলো আমি পরে দেখাচ্ছি একটু। তো ওরকম আলমারি কেনা হলো, আলমারিতে যে যার, সেগুলো বেশ উৎসাহজনক ছিল আর কি। আলমারিতে এটা সাজালাম, ওটা সাজালাম। এবার আরও 3-4 দিন কাটার পরে রাতের বেলা ঠিক আমার আবার কোনো ভয় নেই, কিন্তু যে আগের বার ভয়ের মধ্যে ছিলাম একটা, প্রথমেই দেখে যেমন গ্রেভিয়ারকে ভয় লেগেছিল, তারপর থেকে ঘটনা ঘটেছিল, ওখানে কিছু না। আমি জানি আর কিছু নেই, যেমন তেমন চলছে, ঘুরছি বেড়াচ্ছি আমাদের বিন্দাস জীবন। রাতের বেলা আমার মনে হয় ঠিক কাঁটা চামচ যেরকম হয় আর কি, ওই রকম একটা কিছু নিয়ে, কিছু যদি তোমার গলায় কেউ ফোটায় রাতের বেলায় ঘুমের মধ্যে, আমার মনে হলো যেন এইরকম জায়গায় এরকম 3টে আকশা দিয়ে আমার কেউ একটা জোরে চেপে ধরছে, গলাটা প্রায় বন্ধ হয়ে যায়, যেরকম হলে জোরে চেপে ধরলে গলাটা যেরকম একটা হয়, ওরকম একটা, যেই গলাটা একদম পুরো বন্ধ হয়ে যাচ্ছে মনে হয়েছে, সঙ্গে সঙ্গে আমি আবার উঠে বসেছি, সেই আগের মতন ফিলিংস। তাহলে কি হলো, এটা আবার কিসের জন্য? এতদিন শুচ্ছি, সবাই একসাথেও রয়েছি, আর কোনো প্রবলেম নেই, তো মানে ভয় তো লাগেনি, যেরকমই আগে মানে লাস্ট 7 দিনও শুয়েছি, আজকেও সেরকম শুয়েছি। আজকে হঠাৎ করে এরকম মনে হলো, আমি বাঙ্কু বাবাকে বললাম তুই কি কিছু করলি, কিছু একটা মানে ও আংটি পরে হাতে কতগুলো, না আংটি ফাংটি দিয়ে খুঁজে, বলছে কেন এইসব পাগলামি করতে যাবো? তাহলে কাঁটা চামচের মতন একটা কিছু নিয়ে এসেছিলি, বলে যেন মনে হলো কাঁটা চামচ দিয়ে কেউ যেন আমার গলার কাছটা এভাবে 3টে আকশা ফুটিয়ে দিয়েছে, কীরকম একটা জানি লাগলো। সঙ্গে সঙ্গে আলো ফালো জ্বেলে দিলাম, ঘরের মধ্যে যথারীতি কিছুই নেই, কোনো ফিলিংসই নেই, কিছু নেই। সেদিনটা চলে গেছে। রাত্রিবেলায় বাঙ্কুর বাবাকে ডেকে জিজ্ঞেস করেছি, আগের বার যেমন রাতের বেলা আমি কাউকে কিছু বলিনি, এবার রাত্রিবেলায় সঙ্গে সঙ্গে বললাম যে কাঁটা চামচের কেস। পরের দিন সকালবেলা বাঙ্কু বানুও শুনলো, এইসব কিন্তু কথাবার্তা চলছে। তারপরে তখনও মানে এইসবগুলো বাঙ্কু বানু বলছে কি আবার শুরু করলে নাকি সেই ঘটনা, মানে কী জানি।
কেন দেখলাম, সেইবার তো সব মিটে গেল, আর তো কিছু হয়নি। ভাগ্য বলো কাঁচে বন্দি হয়তো সে বেটা পালিয়ে চলে গেল কোথায়, কোথায় তাকে পুঁতে দেওয়া হলো, কি হলো, আবার সেখানকার সিনেমার মতো হচ্ছে নাকি, সেখানকার মাটি হয়তো কেউ খুঁড়েছে, খুঁড়ে সেই জিনিস, সেই আত্মাটা আবার বেরিয়ে পড়েছে, এরকম হয়েছে কিছু। যাই হোক, একটা হাসাহাসি হলো হওয়ার পরে যে এবার আয়না, যেগুলো আমাদের আলমারি কেনা হয়েছিল সেগুলোতে না কাঁচের আয়না ছিল, রয়েছে এখনো। এবার যথারীতি ওইগুলোকে সকালবেলায়, তখন তো নতুন নতুন এসছে, প্রতিদিনই আমি কাঁচগুলোকে মুছি, বা সকালবেলা একটুখানি যেন রূপচর্চা করার মতো চুল টুল আঁচড়াতে দাঁড়াই, এরকম প্রথম প্রথম যেমন হয় আর কি, পরে সেই উৎসাহগুলো চলে যায়। ইমা আমার আলমারি বলে যেটাকে নিয়েছি আর কি, একই রকম দেখতে, ওটাও জুড়ো আলমারি আর কি, একই রকম দেখতে দুটো আলমারি, একটা আমার, একটা বাঙ্কুর বাবার। আমার আলমারি যেটা আমার জিনিসপত্র থাকে সেখানে আবার কাঁচ ফাটা, উপরের দিকের কাঁচ এতটা ক্র্যাক করা। কি হচ্ছেটা কি, এত শত্রুতা আমার সাথে কিসের রে ভাই? যতবারই মানে কিছু ফিল করা যাচ্ছে সেটা আমার সাথেই ঘটছে, তারপরে এই কাঁচ ফাটার কেসটা। তো যাই হোক, প্রচণ্ড তখন আবার একটু ভয় ভয় লাগলো। আমি বললাম কী জানি আবার কি এই ট্রমাটা শুরু হবে দুদিন বা মানে পর থেকে দুদিন পরে হয়তো আরও বাড়বে জিনিসটা আগের মতন। তো বাবু বাবা বলছেন না, কোথা কেন আর বাড়তে যাবে, কাঁচ তো ফেটে গেছে, তাহলে তো আর কিছু হবে না, যে ছিল আবার আবার বন্দি হয়ে গেল। কিন্তু এই তো নতুন আলমারির কাঁচ যে আমি আবার কোথাও মানে ব্যাগে করে নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে পুঁতে দিয়ে আসবো এমন তো নয়, যেমন আছে তেমনই থাকবে। ভাঙা হলে বলছে ভাঙা আয়নাতে কিন্তু মুখ দেখতে নেই। জানি, কিন্তু এটা কিছু করার নেই, এমন পজিশনে ভেঙেছে সেইটা। তো যাই হোক, এই হলো ঘটনা। এবার জানি না সত্যি মিথ্যে কি, কিন্তু এই কাঁচ ভাঙার জিনিসটা তো একটা কোশ্চেন মার্ক সবসময় রেখে দেয়। এই হলো এই বাড়ির ঘটনা। এখন আর এই মুহূর্তে কোনো ভয় ডর কিছু নেই, দেখা যাক আবার। তো মানে আমরা ধরেছিলাম যে প্রথমবার কাঁচ ভাঙাতে একজন হয়তো বেরিয়ে গেছে, আরেকজন হয়তো ছিল, আমি তো দেখেছিলাম প্রথমে দুজনকে। এবার কে কেরা কারা, কাউকে জিজ্ঞেস করেই কিছু সদুত্তর, কিন্তু মানে কাকে জিজ্ঞেস করব। সন্ধেবেলার দিকটা প্রথম থেকে যেটা খেয়াল করতাম আমরা, প্রথমবারের ঘটনাটা ঘটার পরে, এই যে আমাদের সামনের ফ্ল্যাটে যারা থাকে তারা না সন্ধেবেলায় ঘরে আমাদের জানলাটার দিকটায়, আমাদের জানলার উপরে এসে মোমবাতি আর প্রদীপ জ্বালিয়ে যায়। আমাদের সঙ্গে কিন্তু তারা কথা বলে না কোনো রকম, আমাদের জানলায় জ্বালিয়ে যায় জিনিসটা। এবার যেহেতু আমাদের সঙ্গে কথা বলে না, তাদেরকে ডেকে এই সমস্ত কথাবার্তা আমরা কোনোদিন বলতে যাইনি। আমাদেরকে দেখলে খুব একটা পাত্তা দেয় এমন নয় আর কি। আমরা ভাবি যে কুকুর ফুকুর থাকে, তো সেই কারণে হয়তো পছন্দ করে না। যাই হোক, যে কথা বলে না অন্য ঘরগুলো তো কথা বলে, তাই ঠিক আছে। কিন্তু যদি আমাদের পাত্তাই না দাও, আমাদের ঘরের সামনে এসে এসব মোমবাতি জ্বালানো কেন? বাঁকুর বাবা বলে হতে পারে ওরা এই ঘরটাকে, আমরা যখন থাকতাম না, মানে আমরা না থাকার আগে তো ঘরটা খালিই পড়ে থাকতো না, সেই সময় হয়তো কিছু ভয় পেয়েছে। এই ঘরটার সামনে প্রদীপ যদি জ্বালাতে হয় নিজেদের ঘরে জ্বালাও, মোমবাতি যে ধরা ওই করো, সেটা করে না, আমাদের ঘরে পড়তো। এখনও করে, তারা এখনও করে, কিন্তু জিনিসটা প্রতিদিন সন্ধেবেলায় মোমবাতি আর ধূপকাঠি আমাদের জানলায় এসে জ্বালিয়ে যায়। ঠিক আছে, নো প্রবলেম। এবার কেয়ারটেকার যে সেই ছিল প্রথমে, তাকে যখন জিজ্ঞেস করা ছিল, সে বলছে আমি নতুন রয়েছি। এবার তাকে ডাকা হলো। এবার এই যে কাঁচ ফাটার পরে তাকে বলা হলো যে আচ্ছা রাতের দিকে কখনো কিছু কি ফিল করেছো? সে আর কি ঘুরে ঘুরেই বেড়াতো, তো এ ঘর যাচ্ছে ও ঘর যাচ্ছে করে। বলে আমি তো 12টা 1টা অবধি জাগি, বিরাট সাহস তার। আমি তো 12টা 1টা অবধি জাগি, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াই, কিছু হয় না, কোনো ব্যাপার নেই। আমি কিন্তু কোনোদিন কিছু ফিল করিনি। আমরা বলছি যে এরকম একটা কেস হয়েছে, একবার হয়েছিল, আমরা কিছু বলিনি কাউকে, পরের বারটা আবার এরকম লাগছে। তো সে বলছে তাহলে বাড়িওয়ালাকে একবার বলবো নাকি? হ্যাঁ বলতে পারো তোমরা, যদি ইচ্ছে করে বলে দেখো কিছু বলেন কিনা। এবার বাড়িওয়ালাকে সে এবার বলেছে কিনা জানি না, দুদিন বাদে দেখলাম কাজের থেকে ছাড়িয়ে দিয়েছে। বাড়িওয়ালাকে বলতে গেছে, আমরা আর কি হাসাহাসি করলাম যে এমন গুতুনি দিয়েছে বাড়িওয়ালা যে কি আমার বাড়ির নামে নিন্দে। এরকম যদি ঘটনা মানে রটে যায়, তাহলে তো আর ফার্দার আর ভাড়াটে পাবোই না এই বাড়িটার জন্য। তারা চলে গেছে, তারা সেই কারণে তাকে ছাড়িয়ে দিয়েছে। ঘটনাও ধামাচাপা পড়ে গেছে, আর কিছু হয়নি আর কি। তো কি আর বলবো, এই হলো গিয়ে টোটাল ঘটনাটা। একটা না বলতে বলতে না মানে গুলিয়ে যাচ্ছে, অনেক কিছু গুলিয়ে যাচ্ছে, ঘটনাও বাদ যাচ্ছে। তো প্রথম যখন বললাম না যে সেই সামনের কবরটার দিকে ওই ছেলেটি তাকিয়েছিল এরকমভাবে ধরে,
এবার সকালবেলা পরের দিন যখন, যেটা বলতে ভুলে গেলাম, ওই কবরটাকে ভালোভাবে দেখলাম, ঠিক আছে, ভালোভাবে দেখলাম, কিছু খারাপ কিছু নেই, উপরে একটা হ্যারিকেনকে রেখে দিয়ে গেছে। বললাম তার মানে এই কেউ নিশ্চয়ই আসে, ওদের আত্মীয় স্বজন বা কিছু, কার কবর, এই জিনিসটা হয়তো খোঁজ খবর মানে পাওয়া যেতে পারে নিশ্চয়ই। যে চার্চ আছে তাদেরকে গিয়ে যদি বলি ঠলি, তাহলে তারা তো বলতে পারে, ওদের কাছে তো হিসাব থাকে কবে এটা মানে খোঁড়া হয়েছে বা কিছু, পুরো ঘটনা হয়তো জানি। তারপরে এখন প্রথম দিন যেটা ভেবেছিলাম, তারপরে ওই যে কাঁচ ফেটে গেল, আয়নাটা ভেঙে গেল, তারপরে না ওই জিনিসটা উড়িয়ে দিয়েছে, যা যে ছিল চলে গেছে যখন, আর কিছু চিন্তা ভাবনা করে আমার কোনো দরকার নেই। ঠিক আছে, এবার ডিসেম্বরের শেষে এদের একটা অল সোলস ডে হয়। অল সোলস ডেতে যেটা হয় আর কি, সবকটা গ্রেভিয়ার্ডে এরা মানে প্রদীপ মোমবাতি এগুলো সব মানে ক্যান্ডেল মোমবাতি, সরি ক্যান্ডেল ধূপকাঠি এগুলো সব দিতে আসে। ফলে সেদিন তো সবাই আসে আর কি, 2-4 দিন কি 7 দিন ধরে বোধহয় মানে প্রোগ্রামটার প্রস্তুতি চলে। সব জায়গাটা পরিষ্কার করে, যে কটা গ্রেভিয়ার্ড আছে সেগুলো রং ঠং করা হয়, সমস্ত করে ঠিক দুপুরের পর থেকে কি বিকেলের দিক করে আর কি সব কটা গ্রেভিয়ার্ডে আলো জ্বলে। এটা খুব সুন্দর দেখতে লাগে জিনিসটা। কিন্তু এবার সেই অল সোলস ডেটাতে আমি করে খেয়াল করেছিলাম, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, যে চলে গেছে বাঁচা গেছে, আর কোনো ক্ষতি করেনি যখন বাড়ির, আমার দরকার নেই, আর ভয়ও লাগে না। আয়নাটা ভেঙে যাওয়ার পরে যেটা মনে হয়েছিল, আমার ভয়টা লাগে না, ছেড়ে দাও। যেটা তবে আমি খেয়াল করব যে ওই দিনটা অল সোলস ডেতে প্রত্যেক কটা গ্রেভিয়ার্ডে কারা কারা আসছে না আসছে, আমি একটু বাইরে থেকে খেয়াল করব যে এই গ্রেভিয়ার্ডটায় যেটা সমস্যা মনে হচ্ছে, যে দিকটায় তাকিয়েছিল গ্রেভিয়ার্ডটায় ছেলেটি, সেই গ্রেভিয়ার্ডটায় কে আসে। তো দিনের দিন প্রায় সকাল থেকে দুপুর অবধি সেগুলো আমি খেয়াল করেছি। এবার তাকিয়েছিলাম সেইখানে। এবার সেই গ্রেভিয়ার্ডটা দিয়ে সবাই যখন দেখলাম, বলছি না 7 দিন ধরে জায়গাগুলো পরিষ্কারের পর্বটা চলে, তো এবার কখন ওই গ্রেভিয়ার্ডটা যেটা আমি দেখতে চাইছি সেটার লোক আসবে বুঝতে পারছি না, তাও আমি তককে থাকতাম। হঠাৎ করে একদিন বিকেলের দিক করে দেখলাম যে ওই গ্রেভিয়ার্ডে একজন মেয়ে আর কি, মেয়ে এসছে একটা, সে মোটামুটি খুব বড় যে তা না, 20 বছর 22 বছর এরকম বয়স টয়স হবে হয়তো। সে এসে দেখলাম গ্রেভিয়ার্ডটা পরিষ্কার করে নিজেই রং করছে। প্রত্যেকে ওরা ওরকমই করে, নিজেরা রং ঠং করে উপরটায় একটা বালির আস্তরণ মতন কীরকম একটা দেয়, যার মধ্যে মোমবাতিগুলোকে গুজে দেয়, ধূপকাঠি লাগায় খুব সুন্দর করে। তো আমি দেখলাম, খেয়াল করলাম করছে। আমার মনে হলো আমি তো তখন মানে আর কি বলবো, আমার যেটা মনে হয়েছে যে অল্প বয়সী ছেলেই ছিল ওটা, যে দাঁড়িয়েছিল সে নিজের কবরটা নিজেই কোনোভাবে দেখতে এসেছিল হয়তো, আর তার হয়তো এটা দিদি কিছু হবে। তো ঠিক আছে, আমি দেখছি যে সাজগোজ করে মেয়েটি যেমন এসছে বোঝাই যাচ্ছে, ঠিক মানে আমি মেলানোর চেষ্টা করছিলাম যে ছেলেটিকেও দেখেছি যখন আমি, যে ভালো বাড়ির একটা ছেলে হলে যেরকম দেখতে হয়, মেয়েটিও সেরকম খুব সুন্দর, ভালো ফ্যামিলির কেউ একটা। আমি মেয়েটিকে দেখলাম ওইটাতে দিল, ওই গ্রেভিয়ার্ডটাতে ধূপ মোমবাতি দিল, দেওয়ার পরে ও ওই কবরগুলোর মধ্যে দিয়ে রাস্তা করা আছে, চলে গেল একদম আরেক সাইডের একটা দিকে, পাঁচিল রয়েছে ওই সাইডটায় চলে গিয়ে আরেকটা কবরে রং করা শুরু করলো। সেটাকেও আধ ঘন্টার মধ্যে ক্লিয়ার করে ওইখানেও ধূপ মোমবাতি লাগিয়ে দিল। তখন তো আমি শুধু মেলালাম আর কি, নিশ্চয়ই এটা এই ছেলেটির, আর ওইটা নিশ্চয়ই মানে ওর ঠাকুমা বা কিছু, যেটা ওই উপর থেকে দাঁত বের করে আসছিল আমার দিকে, সেটাই হবে আর কি। আমি এইভাবেই নিয়েছি, জানি না যতটুকুনি যা ভেবে আর কি, আমি মনে যতটাতে জোর পেয়েছি, যেটা ভেবে যেভাবে মেলাতে চেয়েছি আমি মিলিয়েছি, কিন্তু ওই সবটার মধ্যে কাঁচ ভাঙার রহস্যগুলোই সন্দেহটা জাগিয়ে রাখে যে কিছু তো ডেফিনেটলি ছিল। এই হলো গিয়ে ব্যাপার। এই ঘটনাটা বললাম এতদিনে, চলো ভিডিওতে শুনিয়েও দিলাম সবাইকে। এবার দেখাবো, এবার একবার বারান্দায় যাই, কোন দুটো গ্রেভিয়ার্ডের কথা আমি অ্যাকচুয়ালি বললাম সেগুলো একটুখানি দেখিয়ে দিই। তার আগে এই যে ঘরটাতে রয়েছি, মানে ঠাকুর ঘর, যেটাতে বাঙ্কুনানো শোয়, দুটো জুড়ুয়া বেডে, সেই ঘরটায় দেখাই আমার আর বাঙ্কুর বাবার আলমারি দুটো রয়েছে। এই যে সেকেন্ড কেসটা বললাম সেটার সময় থেকে আর কি, এই যে কাঁচটা এটারও ফাটা, খেয়াল করে দেখো আলমারির সাথে যে কাঁচ রয়েছে সেটা একদম উপর থেকে
এইভাবে ফাটা রয়েছে। তো এই কাঁচ আর এখন চেঞ্জ করাবোই বা কী করে, কোথায় বা চেঞ্জ হবে জানি না, তাই এইভাবেই রেখে দিয়েছি আর কি। ফাটা কাচে যদিও মুখ দেখতে নেই, তাও রয়ে গেছে আর কি করব। একই রকম দুটো কাঠের আলমারি আর কি, এটা তো আমার আলমারি, আর তার পাশেই রয়েছে বাঙ্কুর বাবার আলমারিটা, সেটার কাজ কিন্তু ঠিকই আছে। এই যে এরকমই ছিল আমার কাজটাও, ভেঙে পড়ে রয়েছে, সারানোর কোনো উপায় নেই। যাই এবার বারান্দায় যাই। আমার এই বারান্দাটা তো বিভিন্ন ভিডিওতেই আমি দেখাই, এই যে তার সাথেই লাগোয়া একদম এই যে গ্রেভিয়ার্ডটা সামনে, আর এই সেই গ্রিল যেখানে এইভাবেই ঠিক হাত দিয়ে ধরে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম একটি ছেলেকে, এরকম দুটো গ্রিলকে এরকম টাচ করে দাঁড়িয়েছিল আর কি। আর এই সামনের একদম লেভেলের যে কবরটা রয়েছে ওটা তাকিয়ে দেখছিল। এই যে আমাদের গাড়ি, এই পাঁচিল যে একটা রয়েছে আমাদের পাঁচিলটা, তারপরে একটা ড্রেন, তারপরে গ্রেভিয়ার্ডের পাঁচিল, তারপরেই জাস্ট রোটাতে এই যে এই কবরটা। একটুখানি জুম করে দিই তাহলে বুঝতে পারবে ভালো করে হয়তো। বর্ষাকালটায় আগাছায় পুরো ঢাকা ছিল, পুরো জায়গাটা কিছু দেখা যাচ্ছিল না। কয়েকদিন হয়েছে এই গাছগুলোকে সব কেটে দিয়ে গেছে, চার্চ থেকে লোক লাগিয়েই সবগুলো পরিষ্কার করায় আর কি জায়গাটাকে। অল সোলস ডেতে যে মেয়েটির কথা বললাম, এই কবরটাকে প্রথমে হচ্ছে ধূপ মোমবাতি সব দিল আর কি, তারপরে চলে গেল হচ্ছে এইগুলোর ভিতর দিয়ে দিয়ে একদম বাঁ দিকটা করে আরেকটা কবরে। তো বারান্দা থেকেও একটুখানি দেখিয়ে দিলাম। তো যাই হোক, আর যেন ভবিষ্যতে কোনো কিছু না ফিল করি আর কি, সেটাই আর কি মঙ্গল। বেকার ভয় পেতে কারই বা ভালো লাগে, তাই না? তবে এখন কোনো সমস্যা নেই, কিছু নেই, বাড়ি দিব্যি দিব্যি মানে শান্তিতেই রয়েছি, ঠাকুর বাকুর রয়েছে, কি আবার হবে, এটাই ভাবি সব সময়। তো আজকে এই গল্পটা শোনালাম, তবে এটা শোনানোর মধ্যে দিয়ে কিন্তু কাউকে ভয় দেখানোর কোনো উদ্দেশ্য আমার কোনো কিছু ছিল না। এটা ঘটেছে একটা নিজের একটা এক্সপিরিয়েন্স, অন্য ধরনের এক্সপিরিয়েন্স। তো সবসময় ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এইসবগুলো দেখাই, সেটাও যেমন একটা এক্সপিরিয়েন্স, এটাও একটা এক্সপিরিয়েন্স আর কি, সেই জন্য শেয়ার করলাম। বলার মতন একটা প্ল্যাটফর্ম আছে যখন বললাম আর কি। এই যা।